হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিবডি। তা আগের ভিডিওতে আমরা ইলেকট্রিক ফিল্ডের পোটেনশিয়াল, ইন্টেন্সিটি এবং সিজিএস এবং এসআই সিস্টেমে তাদের ইউনিটগুলো সম্পর্কে আমরা জেনেছি। ওকে, এবার আমরা কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মানে একটা ধরো প্লাস কিউ চার্জের জন্য কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের চারপাশে যে ফিল্ডটা তৈরি হয়, ঠিক আছে, একটা প্লাস কিউ চার্জের জন্য তার কি হয় না, তার যে কোনো একটা পয়েন্টে অর্থাৎ পি একটা পয়েন্টে এখানে পোটেনশিয়াল কত হয় সেটা আমরা ক্যালকুলেশন করে বার করব। ওকে, সেটা আমরা আগে বলেছিলাম যে আমরা ইউনিটগুলো আলোচনা করার পর এখানকার পোটেনশিয়াল এক্সপ্রেশন, তার মানে ইন্টেন্সিটির এক্সপ্রেশনটা কী ছিল আমরা মনে করার চেষ্টা করি। ইন্টেন্সিটি এক্সপ্রেশন ছিল কিউ বাই 4 পাই এপসাইলন 0, যেখানে এপসাইলন হচ্ছে ফ্রি স্পেসের পারমিটিভিটি, ইলেকট্রিক্যাল পারমিটিভিটি। ওকে, ফ্রি স্পেসের ইলেকট্রিক্যাল পারমিটিভিটি। তা এখানটায় আমরা আর স্কোয়ার আর এখানে আমরা আর একটা ইউনিট ভেক্টর, এই আর ডাইরেকশন আমরা পেয়েছিলাম। ওকে, তাহলে এটা হলো আমাদের ইন্টেন্সিটি এক্সপ্রেশন। এখন অর্থাৎ এখানে একটা +1 চার্জ রাখলে পরে তার জন্য কী হচ্ছে, কুলম্বের সূত্র অনুযায়ী আমাদের এই ফোর্সটা কাজ করবে। এবার একটা ইনফাইনাইট ডিস্টেন্স থেকে +1 চার্জটাকে মানে +1 কুলম্ব বা 1 ESU চার্জকে যদি আমরা এখান থেকে এখানে আনতে চাই, তাহলে এখানে কত ওয়ার্ক ডান করতে হবে সেটা হচ্ছে পোটেনশিয়াল। সেই পোটেনশিয়ালটাকে আমরা ভি চিহ্ন দ্বারা প্রকাশ করি এবং তার এক্সপ্রেশন আমাদের বার করতে হবে। তো এক্সপ্রেশনটা কীভাবে বার করবো আমরা, প্রথমে আমরা দেখো যে এই ইনফাইনাইট ডিস্টেন্স থেকে এইখানে নিয়ে আসতে গেলে পরে আস্তে আস্তে চার্জটার ওপর অ্যাপ্লাইড ফোর্স, অর্থাৎ এই ফিল্ডটার যে ফোর্সটার ওপর অ্যাপ্লাই করবে সেই ফোর্সটা আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ আর এর মান যত কমবে তত আস্তে আস্তে এই ফিল্ডটা বাড়তে থাকবে, অর্থাৎ ওর ওপর ফোর্সটা বাড়তে থাকবে। তাহলে এইখান থেকে এই পজিশানে মানে অর্থাৎ এই একটা পয়েন্ট থেকে এই পয়েন্টে এই লাইন বরাবর নিয়ে আসতে গেলে পরে এর ওপর যে ওয়ার্ক ডানটা হবে, এইটুকু জায়গার মধ্যে যে ওয়ার্ক ডানটা হবে, এইখান থেকে এই পয়েন্টে নিয়ে আসতে গেলে পরে কিন্তু ইকুয়াল ডিস্টেন্স হলেও ওয়ার্ক ডানটা অনেক বেশি হবে। কেন বেশি হবে? কারণ এই কারণে বেশি হবে যে এই দুটো পয়েন্টের মধ্যে যে অ্যাভারেজ ফোর্সটা, সেই অ্যাভারেজ ফোর্সটা বা যে ফোর্স কাজ করছে ফোর্সটা, সেই ফোর্সটা যতটা হবে এখানে ফোর্সটা কিন্তু তার থেকে বেশি হবে। অর্থাৎ আমরা নিয়ে আসছি +1 চার্জটাকে এই ডাইরেকশানে, ফিল্ড কাজ করছে এই ডাইরেকশানে, প্লাস কিউ চার্জ যেহেতু আছে ফিল্ড কাজ করছে এই ডাইরেকশানে, অতএব আমরা +1 চার্জটা এদিকে নিয়ে আসছি। ওকে, তাহলে এইখানটায় ঘটনাটা কী ঘটছে যে এখানে ওয়ার্ক ডানটা কিন্তু এটার থেকে এটা বেশি হবে। আরও যত এগিয়ে যাব তত ওয়ার্ক ডান বাড়তে থাকবে, একই ডিস্টেন্স যেতে ওয়ার্ক ডান বাড়তে থাকবে। তাহলে আমরা এই ওয়ার্ক ডানগুলো যোগ করে করেই কিন্তু পেয়ে যাব যে এইখানে নিয়ে আসতে, ইনফাইনাইট ডিস্টেন্স থেকে পি পয়েন্টে নিয়ে আসতে টোটাল কত ওয়ার্ক ডান করতে হয়েছে। ওকে, আর সেটাই হবে পোটেনশিয়ালের মান। এখন এই যে ওয়ার্ক ডানটা যোগ করে আমরা যে বার করব, ওয়ার্ক ডানটা যে যোগ করে আমরা বার করব, সেটার জন্য দুটো পদ্ধতি আছে। এক নম্বর হচ্ছে সেটা হচ্ছে অ্যালজেব্রিক মেথড। আর 2 নম্বর হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস মেথড। ওকে, ইন্টিগ্রাল ক্যালকুলাস মেথড, অর্থাৎ এখানটা অতি অবশ্যই আমরা ডেফিনিট ইন্টিগ্রাল ব্যবহার করি। ডেফিনিট ইন্টিগ্রাল। আচ্ছা, ডেফিনিট ইন্টিগ্রালের এই ক্ষেত্রে আমরা ডেফিনিট ইন্টিগ্রালের ছোট্ট একটা ধারণা দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে সকলে। ঠিক আছে, আমরা জানি ইন্টিগ্রেশন, যারা তোমরা ক্লাস 12-এ পড়ো অলরেডি ইন্টিগ্রেশন সম্পর্কে অনেকেরই ধারণা হয়ে গেছে। তা ইনডেফিনিট ইন্টিগ্রেশনটা আমরা করেছি, ডেফিনিট ইন্টিগ্রেশনটাও সম্পর্কে কিছুটা ধারণা হয়ে গেছে। আমাদের এখানে কনসেপ্টটা হচ্ছে যে এ টু বি, অর্থাৎ এ পয়েন্ট এ কোনো একটা ভ্যালু থেকে বি একটা ভ্যালু, কার ভ্যালু না ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের fx dx, এই ভ্যারিয়েবলের ইন্টিগ্রেশন কথার মানেটা হচ্ছে যে যে ফাংশানকে ডেরিভেটিভ করলে fx পাবো। ঠিক আছে, আমরা একটা উদাহরণের সাহায্যে অতি অবশ্যই বুঝবো এখানে। তা সেই ফাংশানটাকে লিখব, তার এই দুটো পয়েন্টে ভ্যালু বার করে সেটাকে আমরা সাবট্রাক্ট করে দেবো। ওকে, এটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন মেথড। ক্লিয়ার? তাহলে একটা এক্সাম্পল দিই, যেমন ধরো
আমরা যদি বলি cos x dx 0 টু যদি আমরা বলি π/2, ওকে 0 টু π/2 আমরা cos x dx এর ইন্টিগ্রেশন করব। তাহলে কী হবে, আমরা ফার্স্টে দেখবে এই ফাংশনটা কোন ফাংশনের ডেরিভেটিভ হয়ে আসে। আমরা অতি অবশ্যই জানি সাইন এক্সকে ডেরিভেটিভ করলে cos x হয়, ঠিক আছে। তাহলে সাইন এক্স আমরা ফাংশনটা লিখব, অর্থাৎ এইখানে যে ফাংশনটা হবে, এই যে ফাংশনটার কথা আমরা বলেছি fx, এই fx-এর পরিচয়টা কি না f'(x) = হচ্ছে fx, এটা হচ্ছে এর পরিচয় ফাংশনটা, ঠিক আছে। অর্থাৎ d(dx of fx) = fx হবে। তাহলে এখানে দেখো d(dx of sin x) অতি অবশ্যই cos x হবে। তাহলে এখানটায় কী দাঁড়াবে, আমরা এই লিমিটটা লিখব 0 টু π/2। তাহলে আমরা ফার্স্টে কী লিখব, সাইন π/2, π/2তে সাইনের ভ্যালু বার করবো, যেখানে দেখলাম fb বলেছি আমরা এখানটায়, মানে এটাকে আপার লিমিট বলে, ঠিক আছে। এটাকে আমরা আপার লিমিট বলে থাকি আর এটাকে লোয়ার লিমিট বলে থাকি। ডেফিনিট ইন্টিগ্রেশনের আপার লিমিট আর লোয়ার লিমিট, অর্থাৎ কোথা থেকে নিয়ে আসা হচ্ছে সেটা হচ্ছে লোয়ার লিমিট, আর কোথায় গিয়ে শেষ হচ্ছে সেটা হচ্ছে আপার লিমিট। আমরা কোন জায়গা থেকে ক্যালকুলেশন শুরু করছি, অর্থাৎ এক্স এই যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তার ভ্যালুটা কোথা, ক্যালকুলেশনটা কোন ভ্যালু থেকে শুরু করছি আর কোন ভ্যালু থেকে শেষ করছি, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, ওকে, ইনিশিয়াল ভ্যালু। আর এটা হচ্ছে ফাইনাল ভ্যালু, কার, এই এক্স ভ্যারিয়েবলটারই ভ্যালু, ঠিক আছে, ফাইনাল ভ্যালু। তাহলে ডেফিনিট ইন্টিগ্রালের একটা টেকনিক্যাল আইডিয়া তোমরা পেয়ে গেলে যে ডেফিনিট ইন্টিগ্রালটা কী করে করতে হয়। আমরা যদি ইনডেফিনিট ইন্টিগ্রেশনটা জেনে থাকি, অর্থাৎ যেই পদ্ধতিতে আমরা fx-এর থেকে আমরা এই ফাংশনটা পাই, ঠিক সেই একই পদ্ধতিতে আমরা ফাংশনটা প্রথমে বার করব, তারপর আপার লিমিট বসিয়ে ফাংশনটার ভ্যালু বার করব, আর লোয়ার লিমিট বসিয়ে ফাংশনটার ভ্যালু বার করবো, তবে একটা থেকে একটা বিয়োগ করে দেবো, সাবট্র্যাক্ট করলেই আমরা এই ডেফিনিট ইন্টিগ্রালের ভ্যালুটা আমরা পেয়ে যাবো। অর্থাৎ ডেফিনিট ইন্টিগ্রাল মানে একটা ভ্যালু, ইনডেফিনিট ইন্টিগ্রেশন মানে একটা ফাংশনাল ভ্যালু, একটা ফাংশনাল ফর্ম, কিন্তু ডেফিনিট ইন্টিগ্রাল বলতে একটা ভ্যালুকে বোঝায়, ওকে। ঠিক একই রকম একটা এক্সাম্পল আমরা বুঝিয়ে দিলাম, 0 টু π/2 cos x dx মানে হচ্ছে এই জিনিসটা আমরা হবে। তাহলে মাইনাস সাইন 0, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ভ্যালুটা কত হচ্ছে 1 মাইনাস 0, তা আলটিমেটলি ভ্যালুটা হচ্ছে 1 হয়ে গেল। তাহলে 0 টু π/2, ওকে, 0 টু π/2 cos x dx = এটা, ওকে। তাহলে আমরা এই ভ্যালুটা পেলাম। তাহলে যে কোনো ডেফিনিট ইন্টিগ্রেশন কিন্তু আমরা এভাবেই করব, ওকে, যে এই ডেফিনিট ইন্টিগ্রেশনের ধারণাটা কিন্তু আমাদের এই ক্ষেত্রে কাজে লাগবে। কীরকমভাবে কাজে লাগবে সেটা আমরা একটু বলে দিই, ওকে। সেটা কীরকম, যে আমরা এই টুকরো টুকরো হিসাব করছি এখানটায়, মানে এইটুকুতে কত ওয়ার্ক ডান হলো, তারপরে এইটুকুতে কত ওয়ার্ক ডান হলো, তারপরে এইটুকুতে কত ওয়ার্ক ডান হলো, তারপরে এইটুকুতে কত ওয়ার্ক ডান হলো, এইভাবে ওয়ার্ক ডানগুলো আমরা ক্যালকুলেশন করতে করতে আমরা এখানটায় আসবো এই পর্যন্ত, ওকে। তাহলে আমরা যে কোনো একটা ডিস্ট্যান্সে কত ওয়ার্ক ডান হয় সেটা আমরা বার করি আগে। ওয়ার্ক ডানটা কীভাবে হবে, ওয়ার্ক ডান মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এইখানে আমরা ডিসপ্লেসমেন্টটাকে যদি আমরা dr ধরে নিই, ধরো যে কোনো একটা পজিশন হচ্ছে r, ওকে। তাহলে আমরা কি দেখতে পারি, যে এইখানটায় ধরো যে কোনো একটা পজিশনে আমরা ইন্টেন্সিটি কত পেয়ে গেছি, যে কোনো একটা r পজিশনে, r বলতে এখানেও বোঝাতে পারে এখানেও বোঝাতে পারে। তাহলে একটা আরবিট্রি পজিশন r এ, মানে ধরো পজিশনটা ধরো এইটা ধরে নিলাম r এ, ঠিক আছে। তাহলে এইখানটায় কী হচ্ছে, ইন্টিগ্রেশন ফোর্সটা কত, এটা হবে। আর এখান থেকে যদি একটু dr ডিসপ্লেসমেন্ট ঘটাতে পারি, আমরা উল্টো দিকে নিয়ে যাই, তাহলে কত হবে, ওয়ার্ক ডান কত হবে, ওয়ার্ক ডানটা একটা ছোট্ট ওয়ার্ক ডান হবে, সেটা হচ্ছে dw হবে। সেই dw ওয়ার্ক ডানটা কী হবে না E.dr, ওকে। মানে ইন্টেন্সিটি যা হবে তার সাথে ডিসপ্লেসমেন্টটা প্রোডাক্ট হবে। এখন এই যে ইন্টেন্সিটি ভেক্টর আর ডিসপ্লেসমেন্ট যে ছোট্ট ভেক্টর, ঠিক আছে, ইন্টেন্সিটি ভেক্টর আর ডিসপ্লেসমেন্ট যে ছোট্ট ভেক্টর আছে, এই ভেক্টর দুটো, এই যে ভেক্টর দুটো তাহলে কী দাঁড়াচ্ছে, যে ইন্টেন্সিটি ভেক্টর আর ডিসপ্লেসমেন্ট ভেক্টর এদের ডট প্রোডাক্ট করে আমরা ছোট্ট ওয়ার্ক ডানটা বার করছি। সেটা এটাও হতে পারে, এটাও হতে পারে, মানে যেইখানে আমরা আর ডিস্টেন্সটা ধরবো সেইখানে dr ডিসপ্লেসমেন্ট ঘটবে। অর্থাৎ ছবিতে যদি আমরা একটু দেখাই, যে এই পয়েন্টটা যদি r হয়, এই পয়েন্টটা যদি r হয়, তাহলে এখান থেকে আমরা dr ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ এইটুকু হচ্ছে dr, ওকে। এই পুরোটা হচ্ছে এই পর্যন্ত হচ্ছে r, আর এইখান থেকে এইটুকু যে আমরা আসছি এইটুকু হচ্ছে dr ডিসপ্লেসমেন্ট। তাহলে এখানে ইন্টেন্সিটিটা হচ্ছে আমরা এটা পেয়ে গেছি এটা, আর dr ডিসপ্লেসমেন্ট ঘটালে পরে E.dr, ঠিক আছে। এই E.dr এ তাহলে কত হবে, আমরা দেখো অ্যাকচুয়ালি ইন্টেন্সিটিটা তো কাজ করছে এই ডাইরেকশানে, যেহেতু এটা পজিটিভ চার্জের জন্য হয়েছে, যেহেতু এটা পজিটিভ চার্জের জন্য ফিল্ডটা তৈরি হয়েছে, তাই আমাদের কাছে ইন্টেন্সিটিটা কত হচ্ছে এখানটায়, এখানে ইন্টেন্সিটিটা কী হচ্ছে, ইন্টেন্সিটি আর ডিসপ্লেসমেন্ট ঠিক উল্টো দিকে কাজ করছে। তাহলে এখানটা আমরা বলতে পারি E.dr, ওকে, cos 180 ডিগ্রি,
তার মানে মাইনাস EDR। ওকে, তাহলে ছোট্ট ওয়ার্ক ডানটা আমরা পেয়ে গেলাম। যে ছোট্ট এই টোটাল পথে আসার জন্য, অর্থাৎ ইনফিনিট থেকে এই পি পয়েন্টে আসার জন্য যে ছোট ছোট পথ অতিক্রম করে এক্সটার্নাল এজেন্ট তাকে এই পি পয়েন্টে নিয়ে আসছে, সেই ছোট ছোট পথের যে কোনো একটিতে কত ওয়ার্ক ডান হতে পারে সেটা আমরা পেয়ে গেলাম। অতি অবশ্যই এর মানটা যেমন এর ওপর নির্ভর করছে, তেমনি এর মানটাও কিন্তু এর ওপর নির্ভর করছে, অর্থাৎ আমরা কতটুকু ডিসপ্লেসমেন্ট ঘটাচ্ছি তার উপর নির্ভর করছে। ওকে, তাহলে আর যত আস্তে আস্তে কমতে থাকবে তখন এর মানটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে যাই হোক, এইভাবে কী হচ্ছে, আমরা ইনফাইনাইট থেকে ওকে এই পয়েন্টে নিয়ে আসলাম। ওকে, তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হবে বলছে, এইখানে কিন্তু আমরা ডেফিনিট ইন্টিগ্রেশনের যে আমরা ধারণাটা দিলাম সেটা কাজে লাগাবো। অর্থাৎ এই যে ভ্যারিয়েবলটা, এই যে ভ্যারিয়েবলটা, আরটা তো ভ্যারি করছে অ্যাকচুয়ালি, ধরো এইখান থেকে ইনফিনিটি এতটা, তারপর আস্তে আস্তে আরটা কমছে, কমতে 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 আসছে। ওকে, তাহলে ঘটনাটা হচ্ছে আরটা ভ্যারিয়েবল এখানটা, তাহলে এর মান, এর শুরুর মান কি ইনফাইনাইট এবং শেষ মান কত, কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে যদি আমরা বলি ভ্যালুটা, তাহলে আরে আমরা বলতে পারি, বা আমরা যদি এইখানটা যদি আমরা ভ্যারিয়েবলটাকে এক্স চেঞ্জ করে এক্স করে দিই, তাহলে আমরা আলটিমেট ভ্যালুটা আমি এক্সের ভ্যালু বলতে পারি। আইদার অফ দ্য চয়েস, ঠিক আছে। অতএব এটাতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। মূল বিষয়টা হচ্ছে আমরা ভ্যারিয়েবলটাকে কাকে রিপ্রেজেন্ট করছি সেটাকে দেখতে হবে। আমরা এখানে আরটাকে ভ্যারিয়েবল হিসেবে রিপ্রেজেন্ট করলাম, ঠিক আছে। তাহলে কি ঘটনা ঘটবে, এর ভ্যালুটা কি 0 থেকে কোনো একটা পয়েন্ট আমরা এখানে আসছি, ঠিক আছে। আমরা ক্যাপিটাল আর ধরে নিই, এই যে পয়েন্টটা আমাদের আসতে হবে সেই পয়েন্টটাকে আমরা ধরে নিই আমরা ক্যাপিটাল আর। ওকে, তাহলে যে কোনো একটা পয়েন্ট হচ্ছে স্মল লেটার সাধারণত ভ্যারিয়েবল পয়েন্টকে রিপ্রেজেন্ট করে, এই জন্য স্মল লেটার দিয়ে আমরা বোঝালাম যে কিউ পয়েন্ট থেকে যে কোনো একটা ডিস্টেন্সে ইন্টেন্সিটিটা কত হতে পারে। আর ক্যাপিটাল আর হলো এরই একটা ফিক্সড ভ্যালু, যে পয়েন্টে আমরা চার্জটাকে নিয়ে আসতে চাইছি, ঠিক আছে। তাহলে এবার এইখান থেকে এখানে নিয়ে আসতে গেলে পরে কতটা ওয়ার্ক ডান করতে হবে, এই ছোট ছোট ওয়ার্ক ডানগুলোকে সাম করতে হবে বা ইন্টিগ্রেট করতে হবে, অর্থাৎ একত্রীভূত করতে হবে বা ইউনাইট করতে হবে বা সাম আপ করতে হবে। এইটাকে আমরা ডেফিনিট ইন্টিগ্রেশন দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে ডেফিনিট ইন্টিগ্রেশনের দ্বারা আমরা এই ওয়ার্ক ডানটাকে তাহলে কীভাবে প্রকাশ করব, আমরা ডেফিনিট ইন্টিগ্রেশনে আমরা এটাকে প্রকাশ করবো এইভাবে, যে তাহলে টোটাল ওয়ার্ক ডান, ঠিক আছে, সেটাকে আমরা বলছি ভি পোটেনশিয়াল ওই ফাংশনে। তাহলে কী লিখবো, ইনফাইনাইট টু আর ভ্যালু, এটা হচ্ছে EDR মাইনাস EDR। ওকে, তাহলে আমরা এখানটা সহজে এবার এর যে ফাংশনাল ফর্ম, সেই ফাংশনাল ফর্মটা আমরা বসিয়ে দিয়ে আমরা এটাকে ইন্টিগ্রেশনটাকে করব, ঠিক আছে। তাহলে এর ফাংশনাল ফর্মটাকে আমরা বসিয়ে দিই, আস্তে আস্তে বসিয়ে দিয়ে আমরা এটা ইন্টিগ্রেশনটা করি। কীভাবে করবো ইন্টিগ্রেশনটা, তাহলে দেয়ারফর ভি ইজ ইকুয়াল টু ইনফিনিটি টু আর, সেখানটা হচ্ছে মাইনাস কিউ বাই 4πε0 r² dr। ওকে, তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে আমরা যেই কনস্ট্যান্ট টার্মগুলো বাইরে বেরিয়ে আসে সেটা জানো তোমরা, যে ইন্টিগ্রেশন করতে গেলে কনস্ট্যান্ট টার্মগুলো বাইরে বেরিয়ে আসে, কিউ বাই 4πε0, তার আগে মাইনাস সাইনটা আছে, মাইনাস সাইনটা আমরা বাইরে বার করে নিতে পারি, কোনো অসুবিধা নেই কোনো। ওকে, তাহলে এখানটা হচ্ছে ইনফাইনাইট টু ক্যাপিটাল আর dr বাই r²। ওকে, তাহলে এখানে কি করব আমরা অতি অবশ্যই করবো এটা মাইনাস কিউ বাই 4πε0, আর এখানটায় দাঁড়াচ্ছে, আমরা এটা যদি ইন্টিগ্রেট করি তাহলে কি দাঁড়াবে, -1/r। এটা তোমরা সকলেই জানো যারা ইন্টিগ্রেশন শিখেছো, আর যারা ইন্টিগ্রেশন শেখোনি এখনও তারা অতি অবশ্যই ইনডেফিনিট ইন্টিগ্রেশনটা শিখে নেবে, নাহলে এই ভিডিওটা তোমরা ঠিক ফলো আপ করতে পারবে না। ওকে, তাহলে এখানটা আমরা ইনফিনিট লিখবো, এটা আমরা ক্যাপিটাল আর লিখবো। এবার এখানে ইনফিনিট বসাবো আমরা, তাহলে -q বাই 4πε0, এইখানটা দাঁড়াবে হচ্ছে -1/r, আর এখানটা দাঁড়াবে -1/∞, ঠিক আছে। 1/∞ মানে আমরা লিমিটের কনসেপ্টে জানি, অ্যাকচুয়ালি এভাবে তো কিছু লেখা যায় না, তবু আমরা এখানে লিখলাম কেন, বোঝার সুবিধার জন্য। 1/∞ মানে সংখ্যাটা বিশাল বড়, তার মানে 1/ বিশাল বড় একটা সংখ্যা, এনরমাসলি লার্জ নাম্বার, মানে 0 কাছাকাছি ভ্যালু। তাহলে এটাকে আমরা এই 1/r এর রেসপেক্টে একদম নেগলেক্টিং একটা ভ্যালু ধরতে পারি, ঠিক আছে। আর এখানে মাইনাস সাইন থাকুক বা যাই থাকুক না কেন, আলটিমেটলি সেটা 0ই হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেটা প্লাস হয়ে থাকবে। তাহলে কী দাঁড়াচ্ছে, কিউ বাই 4πε0 ক্যাপিটাল আর, এটাই হবে তাহলে পোটেনশিয়ালের এক্সপ্রেশন। ওকে, তাহলে আমরা পোটেনশিয়ালের এক্সপ্রেশনটা কী পেলাম, ভি ইজ ইকুয়াল টু কিউ বাই 4πε0 আর। ওকে, ভি ইজ ইকুয়াল টু কিউ বাই 4πε0 আর। আর ইন্টেন্সিটির ভ্যালু আর পয়েন্টে কী দাঁড়াবে, কিউ বাই 4πε0 r²। কথাটা ক্লিয়ার? তাহলে দেখো ইন্টেন্সিটির এক্সপ্রেশন মানে ফিল্ড ইন্টেন্সিটি পি পয়েন্টে, আর পি পয়েন্টে
পোটেনশিয়ালের এক্সপ্রেশনের মধ্যে দেখো খুব সামান্য তফাৎ, মানগত দিক দিয়ে কিন্তু খুব সামান্য তফাৎ। ডিফারেন্স একটাই, এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, মানে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। ওকে, আমরা এখানটায় আর এর জায়গায় আমরা আর ইউনিট ভেক্টর দিয়ে প্রকাশ করব, এটা ভেক্টর কোয়ান্টিটি, আর এটা একটা স্কেলার কোয়ান্টিটি। কিন্তু ম্যাগনিচিউডটা যদি বিচার করে তাহলে দেখা যাবে এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে আর স্কয়ার। অর্থাৎ আমাদের মনে রাখার ক্ষেত্রে আমাদের অনেকটা সুবিধা আছে। ওকে, তাহলে আমরা কী হচ্ছে পোটেনশিয়ালের এক্সপ্রেশন আমরা পেয়ে গেলাম। তাহলে এইটা যেটা করলাম সেটা হচ্ছে আমাদের ক্যালকুলাস বা ডেফিনিটিক্যাল ক্যালকুলাস পদ্ধতিতে আমরা জিনিসটা করলাম। আর একটা যেটা বলা হয়েছিল যে অ্যালজেব্রিক পদ্ধতিতে আমাদের করার একটা স্কোপ আছে। ওকে, অ্যালজেব্রিক পদ্ধতিতে আমরা করতে পারি। ঠিক আছে, অ্যালজেব্রিক মেথডটা কি? এই অ্যালজেব্রিক মেথডটা আমি একটু দেখাচ্ছি, ঠিক আছে, সেটা তোমরা একটু দেখে নাও বা কপি করে নাও, বা তোমরা এখান থেকে পজ করে লিখেও নিতে পারো। ঠিক আছে, পরবর্তী কোনো একটা ভিডিওতে যদি সুযোগ হয় সেটা নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, আমি এখানে সামান্য দু একটা কথা বলে বুঝিয়ে দেবো। ওকে ওকে, দেখো তোমরা, আমি দেখাচ্ছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে তোমরা এটা দেখো যে এটা কিভাবে করা হচ্ছে। একই রকম কিউ একটা চার্জ নেওয়া হয়েছে, সেইখানে পি পয়েন্টে আমরা পোটেনশিয়ালটা ক্যালকুলেট করব। তার জন্য কী করা হচ্ছে এখানটায়, যে আমরা ভিডিওর আগের অংশতে আমরা দেখেছি কি, যে আমরা ইন্টেন্সিটির প্রথমে মানটাকে আমরা দেখে নিচ্ছি। ওকে, যে ইন্টেন্সিটিটাকে আমরা কীভাবে ক্যালকুলেশন করছি সেটা তোমরা দেখো। একই রকমভাবে ইন্টেন্সিটির মানটা আমরা লিখেছি, সেটা ভেক্টর ফর্মে আমরা লেখা হয়েছে কুলম্বস ল অনুযায়ী। এই পর্যন্ত আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখো তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই টোটাল কিউ চার্জ থেকে আমরা যখন ইনফাইনাইট থেকে যখন পয়েন্টটাকে এখানে নিয়ে আসছি আস্তে 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 আস্তে, ঠিক আছে, তখন কি হলো না, পথটাকে আমরা ছোটো 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 টুকরো টুকরো অনেকগুলো সেগমেন্টে ভাগ করলাম। এবং এই টোটাল পাথটাকে যখন আমরা ভাগ করছি তখন আরবিট্রিয়ালি আমরা যে কোনো দুটো পাশাপাশি পয়েন্টের মধ্যে কত দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা ধরে নিয়েছি। দেখো, একটা পয়েন্টের দূরত্ব ধরেছি আমরা এক্সকে, আরটা দূরত্ব ধরেছি এক্সকে প্লাস ওয়ান। অর্থাৎ পিকে পয়েন্টটার ডিস্টেন্সটা ধরেছি এই চার্জটা থেকে এক্সকে, আর পিকে প্লাস ওয়ান পয়েন্টের চার্জটা ধরেছি এক্সকে প্লাস ওয়ান। ওকে, এইবার এই দুটো পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল, ইলেকট্রিক ইন্টেন্সিটিটাকে আমরা আলাদা আলাদাভাবে লিখেছি। এবং এই দুটো পয়েন্টের মধ্যে, এই যে দুটো পয়েন্টের মধ্যে অ্যাভারেজ ফোর্স বার করেছি আমরা অ্যালজেব্রিক মেথডের। এটা হচ্ছে সিগনিফিক্যান্ট ফিচার, সেটা হচ্ছে দুটো পাশাপাশি পয়েন্টের মধ্যে আমরা অ্যাভারেজ ফোর্স বার করব। কেন? কারণ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যখন চার্জটাকে নিয়ে আসা হচ্ছে তখন কিন্তু এইখানে কিন্তু ফোর্সটা ভ্যারি করে যাচ্ছে, যার জন্য আমরা এই ছোট পথের মধ্যে আমরা অ্যাভারেজ ফোর্স একটা ক্যালকুলেশন করলাম, যে গড় বল বা অ্যাভারেজ ফোর্স কত, সেই অ্যাভারেজ ফোর্স দিয়ে আমরা এই ডিস্টেন্সটা, অর্থাৎ এই দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা গুণ করে দেবো, তাহলে আমরা ওয়ার্ক ডান পেয়ে যাবো। ওকে, তাহলে সেই ওয়ার্ক ডানটার ম্যাগনিচিউডটা আমরা বার করতে পারবো। তার জন্য কী করা হচ্ছে, অ্যাভারেজ ফোর্স। দেখো অ্যাভারেজ ফোর্সের ধারণাটা কীভাবে আসলো, এইভাবে আমরা অ্যাভারেজ ফোর্সের ধারণাটা দিতে পারি। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ ফোর্স কি, ই অ্যাভারেজ হচ্ছে দুটো ফোর্সের, দুটো পয়েন্টে যে দুটো ফোর্স আছে সেই ফোর্স দুটো কী হচ্ছে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলাম। ন্যাচারালি তোমরা এইখানটায় সেই রকমভাবে করবে অ্যাভারেজ ফোর্সটাকে। ওকে, দেখো এইখানটা করা যাচ্ছে, এখানটায় অ্যাভারেজ ফোর্সটাকে যোগ করে করা হয়েছে। যোগ করে এখানে কি করা হয়েছে, আস্তে আস্তে দেখো অ্যাভারেজ ফোর্সটা ক্যালকুলেশন করে বার করা হয়েছে। এটা আর কিছুই না, তোমরা পজ করে এটাকে নোট করে নিতে পারো কীভাবে অ্যাভারেজ ফোর্সটা ক্যালকুলেশন করা হচ্ছে। এই অ্যাভারেজ ফোর্স ক্যালকুলেশন করা হলো, দেখো। ওকে, এইখানে অ্যাভারেজ ফোর্স ক্যালকুলেশন শেষ হয়ে গেল আমাদের। ঠিক আছে, এইবার এইখানটায় যে ক্যালকুলেশনগুলো করা হয়েছে সিম্পল অ্যালজেব্রিক ফর্মুলা ইউজ করা হয়েছে। তোমরা অতি অবশ্যই সেই ফর্মুলাগুলো দেখে বুঝতে পারবে যে কী ফর্মুলা ব্যবহার করা হয়েছে। ওকে, তাহলে দেখো এই ফর্ম করতে পারবে। ঠিক আছে, দেখে এই ফর্মুলাগুলোকে তোমরা পজ করে করে ভিডিওটা দেখে নাও। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো আমরা অ্যাভারেজ ফোর্স বার করার পর আমরা ওয়ার্ক ডানটা বার করছি এবার। ঠিক আছে, এবার ওয়ার্ক ডানটা কী করবো, ডিভি, ডেল ভি কথার মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি ঘটনাটা যেটা সেটা হচ্ছে যে এইখানে যে আমরা চার্জটা ইনফাইনাইট ডিস্টেন্স থেকে আস্তে 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 এই পয়েন্টটাতে নিয়ে আসছি, P0 পয়েন্টটাতে নিয়ে আসছি, সেই পয়েন্টটাতে নিয়ে আসতে গিয়ে প্রত্যেকটা যে কোনো দুটো বিন্দু পেরোবার সময় কিছুটা পোটেনশিয়াল গ্রো করছে। এবার পোটেনশিয়াল গ্রো করতে 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 জমতে জমতে তবেই ফাইনাল পোটেনশিয়াল ভি পাবো। এই জন্য যে কোনো দুটো পয়েন্টের মধ্যে যে ওয়ার্ক ডানটা করা হচ্ছে সেটাকে আমরা ডেল ভি বা পোটেনশিয়ালের একটা ক্ষুদ্র অংশ হিসেবে ধরে নিচ্ছি আমরা। ওকে, ডেল ভি বা পোটেনশিয়ালের একটা ক্ষুদ্র অংশ। তাই সেই ডেল ভি বা পোটেনশিয়ালের ক্ষুদ্র অংশটা কি, যে আমরা ডেল ভি হচ্ছে ডেল ওমেগা, সেটা কি না পিকে প্লাস ওয়ান পয়েন্ট থেকে পিকে পয়েন্টে যাওয়ার জন্য কতটা ওয়ার্ক ডান, সেটা কি হচ্ছে ই অ্যাভারেজ ইন্টু ডিস্টেন্সটা কত, এসকে প্লাস ওয়ান মাইনাস এসকে, অর্থাৎ পিকে প্লাস ওয়ান পয়েন্টের থেকে পিকে প্লাস ওয়ান পয়েন্টের যে ডিফারেন্স সেটা হচ্ছে ডিস্টেন্সের যে ডিফারেন্স, সেটা হচ্ছে সেটাই হচ্ছে ডিস্টেন্স এখানটায়। এবার এই ডিস্টেন্সের সাথে আমরা অ্যাভারেজ ফোর্সটাকে গুণ করে দিলাম, ই অ্যাভারেজের যে ভ্যালুটা আমরা পেয়েছি, আগে যে আমরা ই অ্যাভারেজ ভ্যালুটা পেয়েছি এই ভ্যালুটাকে আমরা গুণ করে দিলাম।
ঠিক আছে, গুণ করে আমরা কী করলাম, তারপর আমরা এখানটায় সিম্পলিফিকেশান করলাম, আর সিম্পল সিম্পলিফিকেশান, অ্যালজেব্রিক সিম্পলিফিকেশান করে আমরা কী দেখাচ্ছি, আমরা সিম্পলিফিকেশান করে আমরা দেখো পরের অংশটাতে চলে যাচ্ছি যে পোটেনশিয়াল অ্যাট P0 কত, তাহলে এই ছোটো ছোটো পোটেনশিয়ালগুলোকে আমরা যোগ করব, অর্থাৎ P0 পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে R, আর PN পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে XN। তাহলে PN পয়েন্ট থেকে P0 পয়েন্টে নিয়ে আসার জন্য টোটাল মোট কত কাজ হয়েছে, দুটো পয়েন্ট করে আমরা যোগ করেছি, পাশাপাশি পয়েন্টে যোগ করে আমরা এই হিসাবটা বার করেছি। এখন R পয়েন্টে আমরা R ডিস্টেন্স পয়েন্টে মানে P পয়েন্টে আমরা P0 পয়েন্টে আমরা চার্জটাকে নিয়ে এসেছি, ঠিক আছে। এবার ঘটনা যেটা সেটা হচ্ছে যে কোথা থেকে নিয়ে এসেছি না PN পয়েন্ট থেকে। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে পোটেনশিয়ালের এক্সপ্রেশন বার করা। তাহলে পোটেনশিয়াল এক্সপ্রেশন তখনই বেরোবে যদি আমরা এই XN ডিস্টেন্সটা মানে PN পয়েন্টটা ইনফাইনাইটে নিয়ে নিই, অর্থাৎ XN টেন্স টু কী হচ্ছে ইনফাইনাইট, ঠিক আছে, বাই XN টেন্স টু ইনফাইনাইট, XN পয়েন্টটাকে ইনফাইনাইটে নিয়ে যাব। তাহলে নিয়ে গেলে পরে কী দাঁড়াবে, যে এই টার্মটা তাহলে অতি অবশ্যই 0 হয়ে যাবে, আর 0 হয়ে গেলে পরে তখন এই এক্সপ্রেশনটাই পড়ে থাকবে, দেখো ভি এর এক্সপ্রেশনটা পড়ে থাকছে, তাহলে এটাই পোটেনশিয়াল এক্সপ্রেশন। সো দিস ইজ দ্য অ্যালজেব্রিক মেথড। এই মেথডেও কিন্তু আমরা পোটেনশিয়াল এক্সপ্রেশনটা বার করতে পারি, ওকে। আর পোটেনশিয়াল এনার্জির মধ্যে কী ডিফারেন্স সেটা তো আমরা বলেই দিয়েছি। তাহলে এটা হচ্ছে ইউনিট চার্জের জন্য পোটেনশিয়াল এনার্জি বা পোটেনশিয়াল। তাহলে যে কোনো চার্জের জন্য পোটেনশিয়াল এনার্জি কী করে বার করবো আমরা, যে কোনো চার্জের জন্য পোটেনশিয়াল এনার্জি অতি অবশ্যই সেই চার্জটাকে, অর্থাৎ ইউনিট চার্জ না এনে যদি আমরা কিউ পরিমাণ চার্জ ইনফাইনাইট থেকে নিয়ে আসি, তাহলে তার মধ্যে কতটা এনার্জি স্টোর হবে না পোটেনশিয়ালের সাথে আমরা এটা কী করলাম, এই যে পোটেনশিয়ালের যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনের সাথে কিউ গুণ করে দিলাম। কারণ ইউনিট চার্জের জন্য এতটা এনার্জি স্টোর হয়, তাহলে কিউ চার্জের উপর ওয়ার্ক করতে গেলে কতটা এনার্জি স্টোর হবে, এতটা এনার্জি স্টোর হবে। তাহলে এটাই হয়ে গেল পোটেনশিয়াল এনার্জি অফ আ চার্জ কিউ হোয়েন ইট ইজ ক্যারিড ফ্রম ইনফাইনাইট টু আ সার্টেন পয়েন্ট ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড হুইচ হ্যাজ বিন ক্রিয়েটেড বাই দ্য চার্জ ক্যাপিটাল কিউ। অর্থাৎ এই ক্যাপিটাল কিউয়ের জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে, সেই ইলেকট্রিক ফিল্ডে কিউ চার্জের থেকে আর পয়েন্ট ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্টে এই স্মল কিউ চার্জটিকে, ঠিক আছে, ইনফাইনাইট থেকে ওই পয়েন্টে নিয়ে আসতে যে পরিমাণ এনার্জি খরচ করতে হয় বা এই চার্জটার মধ্যে যে পরিমাণ এনার্জি স্টোরড আপ হয় তার পরিমাণ হচ্ছে ক্যাপিটাল কিউ স্মল কিউ 4πε0 × R, ঠিক আছে। তাহলে এটাই হয়ে গেল আমাদের কোনো পয়েন্টে নির্দিষ্ট পরিমাণ চার্জ যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের কোনো পয়েন্টে নির্দিষ্ট পরিমাণ চার্জ আমরা জমা করি, তাহলে তার মধ্যে কতটা পোটেনশিয়াল এনার্জি স্টোরড আপ হয়ে থাকে, এটাকে বলা হয় ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি অফ এ চার্জ কিউ প্লেসড অ্যাট এ পয়েন্ট ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড হুইচ ইজ ক্রিয়েটেড ডিউ টু প্লাস কিউ চার্জ, ওকে। তাহলে প্লাস কিউ চার্জের জন্য কোনো একটা ইলেকট্রিক ফিল্ড যদি তৈরি হয়, তাহলে সেই ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্টে, কোন পয়েন্টে না এই কিউ চার্জের থেকে আর ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্টে, ঠিক আছে, এটা স্মল কিউ চার্জ রাখলে পরে তার মধ্যে এতটা পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে বা সেখানে এতটা পোটেনশিয়াল জেনারেট হবে। তাহলে আমরা দেখা যাচ্ছে কিউ পয়েন্টকে কেন্দ্র করে, এখানে কিউ পয়েন্টকে কেন্দ্র করে, হ্যাঁ গুড ইভিনিং, কিউ পয়েন্টকে কেন্দ্র করে তাহলে আমরা একটা আর ব্যাসার্ধের, ঠিক আছে, যদি একটা আমরা স্ফিয়ার টানি, তাহলে তার প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল সেম হবে, ওকে। তাহলে আমরা একটা স্ফিয়ার বা গোলক যদি আমরা টানি সেম হবে। এই জন্য কিউ চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয় সেই ইলেকট্রিক ফিল্ডের পোটেনশিয়ালটা স্ফেরিক্যালি সিমেট্রিক বলা হয়, অর্থাৎ স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল, ঠিক আছে। যেমন একটা অ্যাটমের ভেতর তার নিউক্লিয়াসের জন্য যে ইলেকট্রিক পোটেনশিয়াল চারদিকে তৈরি হয়, তাহলে সেটা হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল, স্ফেরিক্যালি সিমেট্রিক, অর্থাৎ গোলকীয়ভাবে প্রতিসম বিভব অঞ্চল, স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল পোটেনশিয়াল। কথাটা মানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। ধরো এখানে কিউ চার্জের জায়গায় একটা নিউক্লিয়াস আছে, সেখানে পজিটিভ চার্জ আছে জেডি পরিমাণ, তাহলে সেই জেডি পরিমাণ পজিটিভ চার্জের চারপাশে যে ইলেকট্রিক পোটেনশিয়ালটা তৈরি হবে অতি অবশ্যই পজিটিভ পোটেনশিয়াল তৈরি হবে। সেই পোটেনশিয়ালটা যে কোনো একটা কক্ষপথে, আর ব্যাসার্ধের একটা সার্কুলার আর স্ফেরিক্যাল কক্ষপথে সব জায়গায় কী হচ্ছে পোটেনশিয়াল সমান হবে, কারণ পোটেনশিয়ালের মানটা আর এর ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করে, ডাইরেকশনের উপর ডিপেন্ড করে না। পোটেনশিয়ালের মানটা আর এর ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তাহলে ম্যাগনিটিউড অফ পোটেনশিয়াল ডিপেন্ডস অনলি অন দ্য ম্যাগনিটিউড অফ দ্য আর, নট ইটস ডাইরেকশন, ঠিক আছে। তাহলে সেই কারণে বলতে পারি আমরা যে কোনো পজিটিভ চার্জের চারপাশে, একটা পয়েন্ট পজিটিভ চার্জের চারপাশে স্ফেরিক্যালি সিমেট্রিক পোটেনশিয়াল জোন তৈরি হয়, ওকে। অর্থাৎ এই স্ফিয়ারের সমস্ত পয়েন্টে পোটেনশিয়াল সেম। আবার আরেকটা অন্য ব্যাসার্ধে যদি আমরা একটা স্ফিয়ার রাখি, তাহলে তার ক্ষেত্রে সেই পয়েন্টের ওপর সমস্ত পোটেনশিয়াল কী হচ্ছে সেম হবে, ওকে।
তাহলে আমরা পোটেনশিয়াল সম্পর্কে, পোটেনশিয়ালের এক্সপ্রেশন সম্পর্কে জেনে গেলাম। আজকে আমরা ভিডিওটা এইখানেই সমাপ্ত করছি। তোমরা এই পয়েন্টগুলো পজ করে করে যেখানে যেখানে ইম্পর্টেন্ট নোট করে নাও, ঠিক আছে? পরবর্তী ভিডিওতে আমরা কন্ডাক্টরের পোটেনশিয়াল এবং তার ক্যাপাসিটি বা ক্যাপাসিটেন্স সম্পর্কে আমরা জানবো। ওকে, ফলো দ্য নেক্সট ভিডিও। হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ গুড ডে। ওকে, থ্যাংক ইউ।